ইকোনমিক্সে খুবই ইম্পর্টেন্ট আর খুব ইন্টারেস্টিং একটা টপিক হলো আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব। বেকারত্ব নিয়ে এর আগের ভিডিওতে আমরা বেশ অনেকটা বিষয় বলেছি ও বুঝিয়েছি। টাইপস অফ আনএমপ্লয়মেন্টের ভেতর স্ট্রাকচারাল, টেকনোলজিক্যাল আর ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলে বিষয়টা শেষ করেছিলাম। এরপর থেকে আজকের ভিডিওতে কন্টিনিউ করব। তবে তার আগে একটুখানি বলে রাখি, ইন্ডিয়ান পলিটি আর ইন্ডিয়ান হিস্ট্রি নিয়েও আমাদের লেকচার সিরিজ তৈরি করা রয়েছে, সেগুলো একবার দেখতে পারো। তো ইকোনমিক্সে আসি। স্ট্রাকচারাল, টেকনোলজিক্যাল আর ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের পর এবার রয়েছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। আমাদের আশেপাশে যে সমস্ত মানুষের কাজবাজ দেখা যায় তাদের অনেকের কাজই হলো সিজনাল কাজ, মানে তাদের কাজবাজ কোনো একটা অকেশনের উপর ডিপেন্ড করে। যেমন বিভিন্ন অনুষ্ঠানে যারা ডেকোরেটার্স এর মাল জিনিস সাপ্লাই দেয়, যারা ফটোগ্রাফি করে, যারা মিউজিক সিস্টেম নিয়ে কাজ করে, বিভিন্ন কৃষক যারা নির্দিষ্ট সিজনে নির্দিষ্ট ফসল বা নির্দিষ্ট সবজি বা নির্দিষ্ট ফল চাষ করে, পুরোহিত যারা হয়, এছাড়া যারা সেলিব্রিটি রয়েছে, এইরকম আরো বিভিন্ন ধরনের কাজ সিজন বা অকেশনের উপর ডিপেন্ড করে। বিভিন্ন অকেশনের সময় এই সমস্ত লোকের কাজ হয় আর বাকি টাইমটা কিন্তু তাদের কাজ হয় না, তারা বেকার বসে থাকে। ফলে বাকি টাইমটাতে তাদের যে অবস্থা সেটাকে বলা হয় সিজনাল আনএমপ্লয়মেন্ট। যেমন যারা ডেকোরেটার্স এর মাল জিনিস সাপ্লাই করে, যখন বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান বা অন্য যে কোনো অনুষ্ঠান বা কোনো সভা মিটিং, এই সমস্ত জিনিস হলে ডেকোরেটার্স এর মাল জিনিসপত্র সাপ্লাই হয়, ফলে তাদের কাজবাজ তখন হয়। কিন্তু যখন কোনো সভা হলো না বা বিয়ে বা অন্য কোনো সিজন যখন থাকে না, তখন কিন্তু সেই ডেকোরেটার্স এর মাল জিনিস সাপ্লাই হয় না, ফলে তারা বেকার বসে থাকে। ফটোগ্রাফির ক্ষেত্রেও ঠিক সেই রকম, যারা ফটোগ্রাফার থাকে তারা বিভিন্ন অকেশনে বিভিন্ন সিজনে ফটোগ্রাফির কাজ পায়, কিন্তু যখন অনুষ্ঠানের সিজন থাকে না তখন তারা বেকার বসে থাকে। চাষের ক্ষেত্রে যদি দেখি, কোনো একজন কৃষক ধরলাম সে শুধুমাত্র আমের চাষ করতে পারে, তাহলে বছরের একটা নির্দিষ্ট সময়ে আম হয়, ফলে ওই চাষি শুধুমাত্র আমের সিজনেই তার কাজ করতে পারবে, বাকি বছরের পুরো সময়টাই কিন্তু সে বেকার বসে থাকবে, ফলে তার বেকারত্বকে বলা হবে সিজনাল আনএমপ্লয়মেন্ট। যে সমস্ত সেলিব্রিটিরা থাকে, একটা উদাহরণ দিই, যেমন নায়ক নায়িকা, তাদের যদি কখনো ফিল্মের শুটিং হয় তখনই তারা কাজ পায়, আর ফিল্মের শুটিং না হলে তাদের কাজ কিন্তু বন্ধ থাকে, তারা বেকার বসে থাকে, ফলে তাদের কাজটাও কিন্তু সিজনাল কাজ। পুরোহিতের কাজটাও সিজনাল কাজ, পুরো বছরের কিছু নির্দিষ্ট সময়েই বিভিন্ন পুজো পাঠ হয়, ফলে ওই সমস্ত পুরোহিতরা ওই কটা দিনের জন্য এমপ্লয়েড হয়ে পড়ে, কিন্তু বাকি টাইমটা আনএমপ্লয়েড থাকে। চাষবাসের পাশাপাশি সিজনাল আরেকটা বড় সেক্টর হলো ট্যুরিজম সেক্টর। ভারতের ভেতরে এরকম প্রচুর ট্যুরিজম বা পর্যটন কেন্দ্র রয়েছে, যেখানে বছরের কিছু নির্দিষ্ট দিনে সব থেকে বেশি লোকজন হয় আর সারা বছর ধরে টুকটাক লোকজন হয়। ফলে কোনো একটা পর্যটনের স্থানে যারা ওই পর্যটনের উপর ডিপেন্ড করে কাজবাজ করছে, যেমন গাড়ির চালক বা টুরিস্ট গাইড বা পর্যটন কেন্দ্রের আশেপাশে ছোট বড় বিভিন্ন রকম দোকান, তাদের বিজনেস ওই সিজনের উপর ডিপেন্ড করে। সিজনের একটা নির্দিষ্ট সময়ে, যেমন গরমের ছুটি বা পুজোর ছুটিতে, ওই সমস্ত পর্যটনের স্থানে প্রচুর পরিমাণে লোক হয়, ফলে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য প্রচুর লোক এমপ্লয়েড হয়ে পড়ে। কিন্তু বছরের বাকি সময় অত লোক হয় না, ফলে যারা ওই ট্যুরিজমের সাথে যুক্ত তারাও কিন্তু বেকার বসে যায়। এখন ভারতে এই সিজনাল আনএমপ্লয়মেন্ট অনেক থাকলেও তার এফেক্ট খুব একটা বোঝা যায় না, কারণ যে সমস্ত লোকজন সিজনের সময় কাজ করে তারা সিজন ছাড়া অন্য কাজবাজ ধরে নেয়। আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই। দার্জিলিং যারা ঘুরতে যায় তাদেরকে দেখা যায় যে সিজনের সময় সেখানে প্রচুর পরিমাণে লোকজন হয়, ফলে কলকাতা থেকে প্রচুর ড্রাইভার থাকে যারা দার্জিলিং চলে যায় সেখানে গাড়ি চালানোর জন্য। আবার সিজন অফ হয়ে গেলে তারা সেখান থেকে আবার কলকাতাতে চলে আসে, ফলে ওখানে যখন সিজন শেষ হয়ে যায় তখন ওখানে থাকলে আনএমপ্লয়মেন্টের শিকার হবে, তখন তারা কলকাতাতে চলে আসে, কলকাতায় এসে ড্রাইভিং করে। চাষের ক্ষেত্রে যেরকম বললাম যে একজন কৃষক বা একজন চাষি যে শুধু আমের চাষ করে, সে আমের সিজনের সময় আমের চাষ করে, তারপর অন্য সময়ে গিয়ে সবজির সিজন হলে সেই সবজির চাষ করে, ধানের সিজনের সময় ধান চাষ করে, ফলে ওই চাষি সারা বছর ধরেই কোনো না কোনো ভাবে এমপ্লয়েড থাকে। ভারতের ভেতর বেশিরভাগ লোকজন বিভিন্ন ধরনের কাজ বা জানার জন্য এই সিজনাল আনএমপ্লয়মেন্টের এফেক্ট খুব একটা দেখা যায় না, কিন্তু ডেভেলপ কান্ট্রিগুলোতে যে সমস্ত লোকজন থাকে তারা কোনো একটা কাজের জন্য স্পেশালাইজড পার্সন হয়। স্পেসিফিক কোনো কাজের জন্য যখন ওই ব্যক্তিকে ডাকা হয় তখন ওই ব্যক্তির কাজ হয়, আর যখন ওই কাজ থাকে না তখন ওই স্পেশালাইজড ব্যক্তি তিনি বেকার বসে থাকেন। ফলে ডেভেলপড কান্ট্রিগুলোতে সিজনাল আনএমপ্লয়মেন্ট একটু বেশি দেখা যায়। এরপর আরেকটা টাইপের আনএমপ্লয়মেন্ট রয়েছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। বিজনেস আপ ডাউন, অর্থাৎ কোনো একটা বড় ডিসিশনের জন্য বিজনেস আপ ডাউন হয় আর তার জন্য যে বেকারত্ব আসে সেটাকে বলা হয় সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। একদম উপরের লেভেলে কোনো ডিসিশনের চেঞ্জের জন্য নিচের লেভেলে যে আনএমপ্লয়মেন্টটা দেখা যায় সেটাকেই বলা হয় সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। টেকনিক্যালি বলা যায় যে এটা বিজনেস সাইকেলের জন্য হয়। বিজনেস যখন বুম কন্ডিশনে থাকে
থাকে তখন এমপ্লয়েড সব থেকে বেশি, বিজনেস যখন রিসেশনে থাকে তখন এমপ্লয়মেন্টের পরিমাণ সব থেকে কম, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট বেশি। এবার এইটা যদি খুব একটা বুঝতে না পারি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একদম উপর মহলে কিছু ডিসিশনের জন্য এই আনএমপ্লয়মেন্টটা আসে। ধরলাম ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশ মিলে একটা মিটিং হলো এবং সেই মিটিং এ ঠিক হলো যে পুরো বিশ্বে প্রচুর পরিমাণে পলিউশন হচ্ছে, ফলে পলিউশন যাতে কম করা যায় তার জন্য গাড়ির কনজাম্পশন কমিয়ে দিতে হবে। মানে আমাদের আশেপাশে এই যে প্রচুর পরিমাণে গাড়ি দেখা যায়, সেই গাড়ির কনজাম্পশন কমাতে হবে। মানে রাস্তায় যাতে গাড়ি কম চলে সেই দিকটা মাথায় রাখতে হবে, যাতে এয়ার পলিউশন কম হয়। তাহলে এর জন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে? এর জন্য প্রথমত স্টেপ নেওয়া যেতে পারে যে সমস্ত অটোমোবাইল কোম্পানি গাড়ি তৈরি করছে তারা তাদের প্রোডাকশন কমিয়ে দিল। গাড়ির প্রোডাকশন যদি কমে যায় তাহলে মানুষ গাড়ি কম কিনবে, মানুষ গাড়ি কম কিনলে রাস্তায় গাড়ি কম বার হবে, ফলে পলিউশন কম হবে। এখন কোম্পানিতে যদি গাড়ির প্রোডাকশন কম হয়ে যায় সেক্ষেত্রে প্রোডাকশনের জন্য লেবারও কম লাগবে। এবার একটা কোম্পানিতে যতগুলো লেবার রয়েছে তার থেকে যদি লেবার কম লাগে তাহলে যে পরিমাণ লেবার রয়েছে তার থেকে কিছু লেবার বাদ হয়ে যাবে, মানে তারা বেকার হয়ে যাবে। তো ওই ডিসিশনের জন্য কোম্পানি থেকে কিছু মানুষ আনএমপ্লয়েড হয়ে গেল, মানে বেকার হয়ে গেল। এই রকম বেকারত্বকে বলা হয় সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। এবার পলিউশনের কথা যেমন বললাম, সেই হিসাবে গাড়ি না হয় তৈরি হওয়া কম হয়ে গেল, কিন্তু যে সমস্ত গাড়ি এক্সিস্টিং রয়েছে তারা রাস্তায় চললে তো সেই সেম পরিমাণ পলিউশন হবেই। সেক্ষেত্রে দেশের সরকার হয়তো ডিসিশন নিল যে রাস্তায় খুব বেশি গাড়ি বের হওয়া যাবে না, ইমার্জেন্সি কন্ডিশন ছাড়া হয়তো রাস্তাতে গাড়ি বের করা যাবে না, ফলে রাস্তাতে গাড়ির সংখ্যা কমে যাবে। এখন রাস্তায় গাড়ির সংখ্যা কমে গেলে কি হবে? গাড়িতে যে পেট্রোল বা ডিজেল ভরা হয় সেই ডিজেলের কনজাম্পশন কমে যাবে। পেট্রোল ডিজেলের কনজাম্পশন কমে গেলে পেট্রোল ডিজেলের যে কোম্পানি সেই কোম্পানির প্রোডাকশন কমে যাবে, আর কোম্পানির প্রোডাকশন কমে গেলে কোম্পানি তার নিজের লাভ রাখার জন্য তার কর্মী ছাঁটাই করে দেবে, ফলে ওই সমস্ত কোম্পানির কর্মীরা বেকার হয়ে যাবে। সেক্ষেত্রে একটা আনএমপ্লয়মেন্ট। আবার যে সমস্ত পেট্রোল পাম্পে কর্মচারীরা থাকে যারা পেট্রোল বা ডিজেল গাড়িতে ভরে দেয়, ওই পেট্রোল পাম্পে যদি গাড়ি কম আসে তাহলে ওই কর্মীদেরও বেশি রাখবে না ওই পেট্রোল পাম্পের যে মালিক, ফলে ওই পেট্রোল পাম্প থেকেও কর্মী ছাঁটাই হয়ে যাবে, তারাও বেকারত্বের শিকার হয়ে যাবে। তো ওই যে একটা ডিসিশনের জন্য এই এতগুলো কর্মী ছাঁটাই হলো, এরা যে বেকারত্বের ভেতর পড়ে গেল, এই রকম বেকারত্বকে বলা হয় সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। তবে এইরকম ডিসিশনের জন্য যেমন আনএমপ্লয়মেন্ট হয়, ঠিক তার পাশাপাশি এমপ্লয়মেন্টও হয়ে যায়। যেমন করোনার সময় দেখেছিলাম যে সারা দেশ জুড়ে লকডাউন ছিল, ফলে বাইরে যারা সার্ভিস করতো বা বাইরে যারা কাজ করতো তারা ওই ডিসিশনের জন্য আনএমপ্লয়েড বা বেকার হয়ে পড়ে, ফলে তাদের আনএমপ্লয়মেন্টকে বলা হয়েছিল সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। আবার এই আনএমপ্লয়মেন্টের জন্য প্রচুর লোক এমপ্লয়েডও হয়ে যায়। যেমন যারা কোথাও হয়তো অফলাইন কোর্স করাচ্ছিল, মানে অফলাইন পড়াচ্ছিল, তারা বেকার হয়ে গেল। কিন্তু প্রচুর মানুষ এরকম আছে যারা অনলাইন পড়িয়ে ভালো এমপ্লয়েড হয়ে গেছে। বিভিন্ন রকম অনলাইন সার্ভিস যেগুলো মানুষ খুব একটা কনজিউম করতো না, ওই করোনা পিরিয়ডের সময় মানুষ সেই সমস্ত অনলাইন সার্ভিসকে কনজিউম করেছে, ফলে ওই অনলাইন সার্ভিসের পেছনে যে সমস্ত কর্মচারীরা ছিল সেইখানে কিন্তু এমপ্লয়মেন্ট বেড়ে গেছে। তো সাইক্লিক্যাল কন্ডিশন অর্থাৎ বিজনেস আপ ডাউনের জন্য এরকম আনএমপ্লয়মেন্ট আসে, তার সাথে সাথে এমপ্লয়মেন্টও হয়। একদিকে যেমন আনএমপ্লয়মেন্ট হয়, অন্যদিকে এমপ্লয়মেন্ট হয়। এই ব্যাপারটা খেয়াল করেছিলেন ব্রিটিশ একজন ইকোনমিস্ট কেনেস, ফলে তার নাম অনুসারেই এই সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টের আরেক নাম হলো কেনেসিয়ান আনএমপ্লয়মেন্ট। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টের আরেক নাম কেনেসিয়ান আনএমপ্লয়মেন্ট। তো সিজনাল হলো, সাইক্লিক্যাল হলো, এর পরে আছে ডিসগুইজড আনএমপ্লয়মেন্ট বা হিডেন আনএমপ্লয়মেন্ট। কোনো একটা কাজ, আমি হয়তো কোথাও কাজ করছি কিন্তু আমার কাজটা বেকার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি ইনডাইরেক্টলি আনএমপ্লয়মেন্ট, আর এই ক্ষেত্রেই আমাকে বলা হয় ডিসগুইজড আনএমপ্লয়মেন্ট। আমি একটু বুঝিয়ে বলি। যে কোনো কাজ করতে গেলে কিছু লোকের প্রয়োজন হয় বা কিছু লেবারের প্রয়োজন হয়। এখন কোনো একটা কাজ করতে গিয়ে যতজন লেবার বা যতজন লোকের প্রয়োজন হচ্ছে, সেখানে যদি তার থেকে বেশি লোক ইনভলভ থাকে, সেক্ষেত্রে বলা যায় যে ওই যতগুলো লোক এক্সট্রা রয়েছে তারা ওখানে বেকার কাজ করছে, ফলে তাদেরকে ইনডাইরেক্টলি আনএমপ্লয়মেন্টের ক্যাটাগরিতে ফেলা হয়। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরলাম একটা শপিং মল রয়েছে এবং এই শপিং মলে টোটাল 80 জন কর্মচারী রয়েছে। এখন এই 80 জন কর্মচারী দ্বারা ওই শপিং মলে প্রতিদিন হয়তো 1 লাখ টাকার জিনিসপত্র কেনা বেচা হচ্ছে। এবার দিন যেতে যেতে দেখা যায় যে শপিং মলে বিভিন্ন সময় বিভিন্ন কর্মচারীর নিয়োগ হয়, সেই হিসাবে ওই শপিং মলে আরো হয়তো 20 জন কর্মচারীর নিয়োগ হলো। তাহলে আমাদের সিম্পল একটা ধারণা আসতে পারে যে শপিং মলে 80 জন কর্মচারী রয়েছে, তারা টোটাল 1 লাখ টাকার জিনিসপত্র কেনা বেচা করছিল। এখন যখন আরো 20 জন লোক এলো, তাহলে কেনা বেচা আরো বেশি হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে ওই 1 লাখ টাকার জিনিসপত্র হয়তো কেনা বেচা হচ্ছে। আগে 80 জন ছিল, তাও 1 লাখ টাকার জিনিসপত্র কেনা হচ্ছে। এখন 20 জন বেশি, অর্থাৎ টোটাল 100 জন রয়েছে, তাও হয়তো দেখা যাচ্ছে ওই 1 লাখ টাকার জিনিসপত্রই কেনা বেচা হচ্ছে।
ফলে কোম্পানি কি দেখবে, আমি এই যে 20 জন কর্মচারী এক্সট্রা নিলাম, এর জন্য কিন্তু আমার এক্সট্রা কোনো কেনাবেচা হচ্ছে না। কেনাবেচাটাকে যদি আমি সার্ভিস ধরি, ফলে এই 20 জন যে এক্সট্রা অ্যাড হলো তার জন্য কিন্তু এক্সট্রা কোনো সার্ভিস অ্যাড হচ্ছে না। ফলে বলা যায় যে ওই 20 জন বেকার ওইখানে রয়েছে, এবং ওই 20 জনের বেকারত্বকে বলা হবে ডিসগুইজড আনএমপ্লয়মেন্ট বা হিডেন আনএমপ্লয়মেন্ট। এখানে আরেকটা ছোট্ট টার্ম আসে, সেটা হলো প্রোডাক্টিভিটি। কোনো একজন ব্যক্তি বা কোনো একজন লেবারের দ্বারা মার্কেটে বা সমাজে বা ইকোনমিতে যত জিনিসের প্রোডাকশন হয় বা যত টাকা সার্ভিস দেওয়া হয় সেটাকেই বলা হয় তার প্রোডাক্টিভিটি। মানে আমি কোনো কিছুর প্রোডাকশনে বা কোনো কিছু সার্ভিস দেওয়াতে কতটা শ্রম বা কতটা অর্থ কন্ট্রিবিউট করলাম, আমার জন্য কতটা অর্থ গেইন হলো, সেটাকেই বলা হয় আমার প্রোডাক্টিভিটি। এবার আমি হয়তো কোনো কোম্পানি বা কোনো দোকানের সার্ভিসে গেলাম, তাহলে আমার জন্য মিনিমাম যতটা ওই দোকানের গেইন হবে বা ওই কোম্পানির আয় হবে সেটাকে বলা হয় আমার মার্জিনাল প্রোডাক্টিভিটি। আমার জন্য যতটা প্রোডাকশন হবে বা আমার জন্য মিনিমাম যতটা কাজ হবে সেটাকে বলা হবে আমার মার্জিনাল প্রোডাক্টিভিটি। এবার আমি শপিং মলের ব্যাপারটা আসি। 80 জন মিলে 1 লাখ টাকার জিনিসপত্র বিক্রি বাট্টা করছিল, পরে 20 জন অ্যাড হলো, তাহলে টোটাল 100 জন। 100 জন মিলে সেই 1 লাখ টাকার মাল জিনিসই কেনা বেচা হচ্ছে। ফলে এই যে 20 জন এক্সট্রা এলো, এদের জন্য কিন্তু কোনো এক্সট্রা সার্ভিস দেওয়া হলো না। ফলে বলা যায় যে ওই 20 জনের মার্জিনাল প্রোডাক্টিভিটিও 0। সেই জন্য এই ডিসগুইজড আনএমপ্লয়মেন্টের ভেতর একটা টেকনিক্যাল টার্ম আসে যে আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে লেবারের মার্জিনাল প্রোডাক্টিভিটি 0 হয়ে যায়, সেটাকেই বলা হয় ডিসগুইজড আনএমপ্লয়মেন্ট। ডিসগুইজড আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে কোম্পানি বা যে প্রোডাকশন করাচ্ছে তার লস হয়ে যায়। এই আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে কোনো জায়গায় যতজন লোক লাগে তার থেকে বেশি লোক এতে ইনভলভ থাকে। আমি কিছু এক্সাম্পল দিই এই ডিসগুইজড আনএমপ্লয়মেন্টের, মানে যেখানে লোকজন লুকিয়ে থাকে, লুকিয়ে কাজ করে। সেই রকম কিছু এক্সাম্পল হলো যে এগ্রিকালচারে বেশি দেখা যায়। নর্মালি 1 বিঘা জমিতে চাষ করার জন্য যতজন লোকের প্রয়োজন হয় তার থেকে অনেক বেশি লোক ওই চাষের জমিতে ইনভলভ থাকে। আনঅর্গানাইজ সেক্টরে এই জিনিসটা খুব বেশি দেখা যায়। কোনো একটা দোকানে হয়তো 2 জন কর্মচারী লাগবে, সেখানে 5 জন কর্মচারী রয়েছে। কিছু কিছু কসমেটিক্স এর দোকানে দেখা যায় যে ওই দোকানে 10 জন কর্মচারী হলেই ওই কসমেটিক্স এর দোকানটা খুব ভালোভাবে চলে যাবে, কিন্তু সেখানেই দেখা যায় যে 50 জন লোক নিয়ে বসে আছে। কাস্টমারের থেকে দোকানদার বেশি হয়ে যায়, এইরকম একটা ব্যাপার। বিভিন্ন শপিং মলেও এইরকমটা দেখা যায়। এখন এইটা তো বিভিন্ন কাজের ক্ষেত্রে বললাম, আমাদের স্কুল কলেজেও দেখা যায়। টিচার বা ফ্যাকাল্টিরা কোনো একটা গ্রুপের 5 জনকে দিয়ে একটা প্রজেক্ট ওয়ার্ক দিল। এখন ওই প্রজেক্ট ওয়ার্কটা 5 জন মিলে তো করে, কিন্তু আলটিমেটলি গিয়ে দেখা যায় যে ওর ভেতর হয়তো 2 জন কাজ করেছে, বাকি 3 জন এমনিই বসেছিল। ফলে ওই প্রজেক্ট ওয়ার্কটা 2 জন মিলেই হতো, কিন্তু সেখানে 5 জন ইনভলভ রয়েছে। ফলে ওই 3 জন যে রয়েছে, 3 জনের মার্জিনাল প্রোডাক্টিভিটি 0। এখন যেমনটা বললাম যে এই ডিসগুইজড আনএমপ্লয়মেন্ট থাকলে কোম্পানি বা ইন্ডাস্ট্রি বা সার্ভিস সেক্টর তার লস হয়ে যায়, কিন্তু কেন জানি না ওই কোম্পানি বা ইন্ডাস্ট্রি বা কোনো শপিং মল, কসমেটিক্স এর দোকান বা অন্য কোনো জায়গা তারা ওই ডিসগুইজড আনএমপ্লয়মেন্টটাকে অ্যালাউ করে নেয়। এরপরে রয়েছে এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। কোনো একজন ব্যক্তি যখন তার যোগ্যতা অনুযায়ী কাজ পায় না, তখন সে যে বেকারত্বের শিকার হয় সেটাকেই বলা হয় এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। এখানে যেমনটা বললাম যে কোনো একজন ব্যক্তি তার যোগ্যতা অনুসারে কাজ পায় না, এখানে কিন্তু সে কাজ পায় না এরকমটা না। তার যতটা যোগ্যতা ছিল সেই হিসাবে তার যে কাজ পাওয়ার কথা, সে হয়তো সেই কাজে নেই, তার থেকে লো গ্রেডের কোনো কাজে রয়েছে। এখন সে কোনো কাজে রয়েছে, ফলে সে এমপ্লয়েড হওয়া সত্ত্বেও তার কিন্তু মানসিক স্যাটিসফ্যাকশন হচ্ছে না। ফলে এই ধরনের যে এমপ্লয়মেন্ট, তাকেও আনএমপ্লয়মেন্টের ক্যাটাগরিতেই ফেলা যায়। আমি খুব স্পেসিফিক করে একটা বিষয় বলি যে এডুকেশনাল আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তি আনএমপ্লয়েড থাকে না, সে এমপ্লয়েডই থাকে, কিন্তু তার মন মতো বা তার যোগ্যতা অনুসারে কাজ সে পায় না। ফলে তাকে কিছুটা আনএমপ্লয়মেন্টের ক্যাটাগরিতে ফেলা যায়, আর সেই আনএমপ্লয়মেন্টটাকেই বলা হয় এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। কোনো একজন ব্যক্তির দ্বারা যতটা কাজ সম্ভব বা যতটা প্রোডাক্টিভিটি তার দেওয়া সম্ভব, তার থেকে সে কম প্রোডাক্টিভিটি দিচ্ছে, তার থেকে সে কম পরিমাণ কাজ করছে, সেক্ষেত্রেই তাকে বলা হবে এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। আমি কিছু এক্সাম্পল দিই, তাহলে এই ব্যাপারটা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। কোনো একজন ব্যক্তি সে হয়তো খুব ভালো ওয়েল্ডিং করতে পারে। এখন ওই ব্যক্তি কোনো একটা ওয়েল্ডিং কারখানাতেই রয়েছে, কিন্তু সেখানে ওয়েল্ডিং এর কাজ না করে টাকা দিয়ে হয়তো জিনিসপত্র পরিষ্কার করানোর কাজ করা হচ্ছে। ফলে তাকে ওই কারখানার ভেতরে এমপ্লয়েড তো বলা হবে, কিন্তু সে যে কাজ পারতো সেই কাজ করতে পারছে না। ফলে তাকে অন্য দিক থেকে আনএমপ্লয়েড বলা হয়, আর সেই আনএমপ্লয়মেন্টটাকে বলা হয় এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। এটা আমাদের এডুকেশনের ক্ষেত্রে আরো বেশি ভালো বোঝা যায়। প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা হাইলি এডুকেটেড, কিন্তু বাধ্য হয়ে লো গ্রেডের কোনো কাজ করতে হয়, যেমন গ্রুপ ডি বা লোকাল ডেলিভারির কাজ।
ফাস্ট ফুডের দোকান খোলা, চায়ের দোকান খোলা, এই সমস্ত জিনিস এদেরকে এডুকেশনাল আনএমপ্লয়মেন্টের ভেতর ফেলা হয়। এছাড়া এখন দেখা যায় যে প্রচুর ছেলে মেয়ে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন করছে, এখন এই সরকারি চাকরি পড়তে গিয়ে তার পাশাপাশি টিউশন করে বা ছোটখাটো পার্ট টাইম জব করে, কোনো একটা প্রাইভেট স্কুলে হয়তো টিউশন পড়ালো, কোনো একটা কোম্পানির ছোটখাটো কাজ বাড়িতে বসেই করে দিল। এখন এই সমস্ত কাজ করলে তাকে এমপ্লয়ার তো বলবো, কিন্তু তাকে আনএমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে ধরা হবে। উত্তরপ্রদেশের একজন ব্যক্তি আছেন কমল কুমার বাল্মীকি। 1990 সালের দিকে তিনি বক্সিং এ স্টেট লেভেলে 3 বার গোল্ড মেডেল পেয়েছেন, কিন্তু বর্তমানে তার অবস্থা তিনি রাস্তা থেকে আবর্জনা তোলেন। ফলে তার যোগ্যতা অনুসারে কিন্তু তিনি কাজ তেমন পাননি, ফলে তার বেকারত্বটাকে ওই এডুকেশনাল আনএমপ্লয়মেন্টের ভেতরে ফেলা হবে। আরো একটা উদাহরণ দিই, উড়িষ্যার একজন মহিলা ফুটবল প্লেয়ার ছিলেন পাশমিতা পাত্র। বিভিন্ন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তিনি ভারতকে রিপ্রেজেন্ট করেছেন, কিন্তু বর্তমানে তিনি পান সুপারি বিক্রি করেন। এই রকম প্রচুর কেস পুরো ভারত জুড়ে বিভিন্ন জায়গাতে রয়েছে। এখন এর পেছনে বিভিন্ন রকম কারণ থাকে। যে ক্যান্ডিডেট বা যে কাজের যোগ্য তার দিক থেকে কিছু ফল্ট থাকে, যে কাজ দেবে অর্থাৎ সরকার বা কোনো কোম্পানি তাদের দিক থেকেও কিছু না কিছু ফল্ট থাকে। তো কার দিকে ফল্ট আছে বা না আছে সেই বিতর্কে আমরা গেলাম না। এই এডুকেশনাল আনএমপ্লয়মেন্টের ভেতরেই একটা ছোট্ট টার্ম আছে যেটাকে বলা হয় ব্রেন ড্রেন। সেটা কি? এই যে বললাম যে কোনো একজন ব্যক্তি তার যোগ্যতা অনুসারে কাজ পাচ্ছে না, এখন তার যোগ্যতা অনুসারে কাজ করার জন্য সে হয়তো তার জায়গা থেকে অন্য কোথাও চলে গেল, সেক্ষেত্রে ওই কন্ডিশনটাকে বলা হয় ব্রেন ড্রেন। যেমন ভারতে প্রচুর ছেলে মেয়ে আছে যারা হাইলি এডুকেটেড, কিন্তু ভারতে তাদের যোগ্যতা অনুসারে কাজ না পাওয়ায় তারা বিদেশে কাজ করতে চলে যায়, সেক্ষেত্রে ওই কন্ডিশনটাকে বলা হয় ব্রেন ড্রেন। এরকম প্রচুর ছোটখাটো জায়গা আছে যেখানে লোকজন খুব ভালো রাজমিস্ত্রির কাজ জানে, কিন্তু তাদের এরিয়াতে রাজমিস্ত্রির কাজ না হয় তারা বড় বড় শহরে চলে যায় রাজমিস্ত্রির কাজ করতে, সেক্ষেত্রে ওই কন্ডিশনটাকেও বলা হয় ব্রেন ড্রেন। এরপরে আরেক ধরনের আনএমপ্লয়মেন্ট আছে যেটাকে বলা হয় ক্লাসিক্যাল আনএমপ্লয়মেন্ট বা রিয়াল ওয়েজ আনএমপ্লয়মেন্ট। এটা হয় কোনো একজন ব্যক্তির এক্সট্রা এক্সপেকটেশনের জন্য। ব্যাপারটা কেমন? কোনো একজন ব্যক্তি সে হয়তো কোনো একটা কাজের যোগ্য এবং সেই কাজের জন্য সে হয়তো কথা বলতে গেল। এখন কথা বলতে গিয়ে দেখলো যে সে যে বেতন এক্সপেক্ট করে বা সে যে বেতন চায় সেই বেতন তাকে দেওয়া হবে না, ফলে ওই ব্যক্তি সেই কাজটা করলো না, সেক্ষেত্রে ওই ব্যক্তি কি হবে? বেকার হয়ে যাবে, এবং তখন তার বেকারত্বকে বলা হবে ক্লাসিক্যাল আনএমপ্লয়মেন্ট। কোনো ব্যক্তি তার কাজের পরিবর্তে যখন অনেক বেশি পরিমাণে স্যালারি বা অনেক বেশি পরিমাণে ফ্যাসিলিটি এক্সপেক্ট করে বা চায়, কিন্তু সেটা পায় না, আর সেই না পাওয়ার জন্য সে যখন বেকার বসে থাকে সেই বেকারত্বটাকে বলা হবে ক্লাসিক্যাল আনএমপ্লয়মেন্ট। এটা মূলত মানুষজনের ইগো সমস্যার জন্য হয়। প্রচুর এরকম মানুষজন রয়েছে যারা মনে করে যে আমি অনেক বেশি শিক্ষিত, আমি কেন গ্রুপ ডির কাজ করব, আমি কেন রাস্তায় রাস্তায় ঘুরে কাজ করব। ফলে তারা অল্প পরিমাণ অর্থ উপার্জন করলেও পারতো, কিন্তু করলো না, পুরোপুরি বেকার বসে থাকলো। এই ধরনের বেকারত্বকে বলা হবে ক্লাসিক্যাল আনএমপ্লয়মেন্ট বা রিয়েল ওয়েজ আনএমপ্লয়মেন্ট। এই যে ক্লাসিক্যাল আনএমপ্লয়মেন্টের কথা বললাম, এইটা শুনতে অনেকটা ভলান্টারি আনএমপ্লয়মেন্টের মতন। তো বলা যায় যে ক্লাসিক্যাল আনএমপ্লয়মেন্ট আর ভলান্টারি আনএমপ্লয়মেন্ট প্রায় একই রকম। ভলান্টারি আনএমপ্লয়মেন্ট কি? কোনো একজন ব্যক্তি যখন তার নিজের ইচ্ছায় কোনো কাজ করে না, সেটাকে বলা হয় ভলান্টারি আনএমপ্লয়মেন্ট। কোনো ব্যক্তি হয়তো ভাবলো যে আমি কাজবাজ করব না, আমি কাজ করতে পারি তাও আমি কাজবাজ করব না। যেমন প্রচুর এরকম ছেলে মেয়ে আছে যাদের বাবা মার প্রচুর পয়সা, তারা মনে করে আমার বাবা মার তো প্রচুর আছে, বা অনেকের এরকম হয় যে বাপ ঠাকুরদার প্রচুর পরিমাণে সম্পত্তি রয়েছে, কাজ করার প্রয়োজনই নেই, সেগুলো বেচে বেচে খেলে আমার পুরো জীবন চলে যাবে। তো কোনো একজন মানুষ এইরকম যখন কাজ করতেই চায় না, কাজ করতে পারে কিন্তু কাজ করতেই চায় না, সেক্ষেত্রে তার দ্বারা যে আনএমপ্লয়মেন্ট তৈরি হয় সেটাকে বলা হয় ভলান্টারি আনএমপ্লয়মেন্ট। আর কোনো একজন ব্যক্তি যখন নিজের ইচ্ছায় নিজে বেশি পড়াশোনা করেছি বা আমি এত এত কাজ জানি সেই ইগো রেখে কোনো কাজ করে না, সেটাকে বলা হয় ক্লাসিক্যাল আনএমপ্লয়মেন্ট। যারা আনএমপ্লয়েড বা বেকার বসে থাকে তাদের অবস্থাটাকে বলা হয় আনএমপ্লয়মেন্ট। এবার যারা কাজ করে অর্থাৎ যারা এমপ্লয়েড, তাদের ভেতর যেমন দুটো ক্যাটাগরি বলেছিলাম, ফুল টাইম আর পার্ট টাইম, এর পাশাপাশি আরো একটা ছোট ক্যাটাগরি করা যায়, সেটা হলো ভালনারেবল এমপ্লয়েড বা ভালনারেবল এমপ্লয়মেন্ট। দেশের আনঅর্গানাইজ সেক্টরে মেইনলি এই টাইপের এমপ্লয়মেন্টটা দেখা যায়। এই ধরনের চাকরি বা এমপ্লয়মেন্টে কি হয়, যে সমস্ত লোকজন কাজ করে তারা ইনফর্মাল, মানে তারা তাদের মতন করে কাজ করে, কোনো ফর্মালিটি নেই কাজের, করলো করলো না করলো না করলো এইরকম। যারা কাজ করে তাদের কোনো জব কন্ট্রাক্ট থাকে না, মানে তারা আদৌ কাজ করবে কি করবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। যারা দিনমজুরি কাজে যায়, মাটি কাটার কাজে যায়, প্লাম্বিং এর কাজে যায়, রঙের কাজে যায়, কাজ আদৌ হবে কি হবে না তার কোনো
কোনো ঠিক ঠিকানা নেই, তাদের কাজকে বলা হয় ভালনারেবল এমপ্লয়মেন্ট। এই এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কোনো লিগাল প্রোটেকশন থাকে না, মানে আমার কাজের জায়গায় যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি কাউকে কোনো দোষ দিতে পারবো না। এর ভেতর কারা কারা আসে, ওই যে বললাম দিনমজুরি যারা খাটে, যারা ভেন্ডার মানে রাস্তায় বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে বেড়ায় বা বিভিন্ন দোকানে জিনিসপত্র বিক্রি করে, মার্কেটে ছোটখাটো দোকান যাদের আছে, টুকটাক টিউশনে পড়িয়ে যারা খায়, এরা সবাই ভালনারেবল এমপ্লয়মেন্টের আন্ডারে আসে। পুরো ভারতে সব থেকে বেশি হলো এই ধরনের এমপ্লয়মেন্ট। এবার এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট নিয়ে তো বিভিন্ন কথা বললাম, এর ভেতর কিছু কিছু জায়গা এরকম আছে যেখানে কন্ডিশন একটুখানি আলাদা। যেমন এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে ফুল টাইম এমপ্লয়ি কাদের বলে আর পার্ট টাইম এমপ্লয়ি কাদের বলে। সেই হিসাবে ভারতে প্রচুর লোকজন এরকম আছে যারা ফুল টাইমের বেসিসে তো কাজ করে, মানে তারা কাজ ফুল টাইমের বেসিসে পুরো টাইমটা ধরেই কাজ করবে, কিন্তু ফুল টাইম এমপ্লয়ীদের মতন মায়না পায় না। অথবা কোনো একজন ব্যক্তি তার যোগ্যতা অনুসারে কাজ তো পায়, কিন্তু সেই কাজের অনুপাতে অর্থ তেমন পায় না। যেমন কোনো একজন ব্যক্তি সে হয়তো খুব ভালো মেকআপ আর্টিস্ট, আর সেই হিসাবে সে খুব ভালো মেকআপের কাজও করে, ফলে তার মানসিক স্যাটিসফ্যাকশন তার কাজের দিক থেকে হয়েই যায়, কিন্তু দিনের শেষে সে হয়তো 150 বা 200 টাকা রোজ হিসাবে পায়। সেক্ষেত্রে তাকে ফুল টাইম এমপ্লয়েড বা জব স্যাটিসফ্যাকশনের দিকে স্যাটিসফাইড বলা হলো, কিন্তু সেই পরিমাণ অর্থ পেল না। এইটাও কিন্তু ওয়ান টাইপ অফ আনএমপ্লয়মেন্টের ভেতরে পড়ে। আর এই ধরনের আনএমপ্লয়মেন্টটাকেও এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট বলা যায়। মেকআপ আর্টিস্টের কথা যেমন বললাম, চারিদিকে প্রচুর পরিমাণে লোকজন রয়েছে এইরকম। যেমন বিভিন্ন অফিস বা কোম্পানিতে যারা চুক্তিভিত্তিক কাজ করে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, তারা ফুল টাইম এমপ্লয়ীদের মতন কাজ তো সমস্ত কিছু করেই, কিন্তু সেই অনুপাতে মায়না পায় না। বা বিভিন্ন স্কুলে দেখা যায় যে প্যারা টিচার্সরা থাকে, তারা কিন্তু রেগুলার এমপ্লয়ীদের মতন সমস্ত টিচিং এর কাজ করে, কিন্তু সেই অনুপাতে বেতন পায় না, ফলে তাদেরকেও ওই আনএমপ্লয়েডের ভেতরে ধরা যায়, এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। এবার এইখানে আরো একটা বিষয় বলি, কোন একজন ব্যক্তি যখন যোগ্যতা অনুসারে কাজ পেল না, যে যোগ্যতা আছে তার থেকে কম গ্রেডের কোনো কাজ করছে, সেক্ষেত্রে তাকে এডুকেশনাল আনএমপ্লয়মেন্টের ভেতর ধরা হবে বা আন্ডার এমপ্লয়েড ধরা হবে। এখন কিছু কিছু জায়গা এরকম আছে যেখানে কর্মচারীরা কাজ তো করে, এখন ওই কাজের পরিবর্তে যতটা বেতন হওয়ার কথা তার থেকে অনেক বেশি বেতন হয়, বা কোনো একজন কর্মচারী বা অফিসার বা যে কোনো মানুষ যতটা বেতন পাচ্ছে সেই বেতনের হিসাবে যতটা কাজ করার কথা তার থেকে কম কাজ করছে। এখন এই ধরনের যারা এমপ্লয়ি থাকে বা এই ধরনের যারা কাজ করে, তাদেরকে ইকোনমিক্সে আলাদা কোনো নামে ডাকা হয় না, বা এখনো হয়নি, বা হয়তো হয় সেটা আমার হয়তো জানা নেই, তবে আমি এদেরকে ওভার এমপ্লয়েড বলি। এবার এই আনএমপ্লয়মেন্টের পেছনে বিভিন্ন রকম কারণ থাকে, যে কাজ করছে তার ফল্ট থাকে, যে কাজ করাচ্ছে তারও ফল্ট থাকে। কিছু কারণ আমি এখানে স্পেসিফিক করে বলি। ভারতের ক্ষেত্রে আনএমপ্লয়মেন্টের সব থেকে বড় কারণ হলো ইনক্রিজ ইন পপুলেশন, মানে জনসংখ্যার বৃদ্ধি। একটা দেশে কাজের পরিমাণ নির্দিষ্ট থাকে, ওই নির্দিষ্ট পরিমাণ কাজের ভেতর যদি জনসংখ্যা বৃদ্ধি হয়ে যায়, ফলে ওই সমস্ত এক্সট্রা জনসংখ্যা কোনো কাজ পাবে না, তারা আনএমপ্লয়মেন্টের ভেতরে চলে যাবে। ফলে এই জনসংখ্যা বৃদ্ধি বা পপুলেশন ইনক্রিজ, এটা ভারতের আনএমপ্লয়মেন্টের অনেক বড় একটা কারণ। আরো একটা কারণ আছে, সেটা হলো সিজন। ভারতের ভেতর বিভিন্ন কাজ বিভিন্ন সিজনে হয়, অর্থাৎ সিজনাল কাজ হয়। সেক্ষেত্রে যখন সিজনের কাজ হয় মানুষজন এমপ্লয়েড হয়ে পড়ে, যখন সিজন থাকে না তখন আনএমপ্লয়েড হয়ে পড়ে, ফলে আনএমপ্লয়মেন্ট তৈরি হয়। আরেকটা বড় কারণ হলো ল্যাক অফ এসেনশিয়াল স্কিল। কোনো একটা কাজের জন্য যতটা দক্ষতা বা যতটা স্কিল প্রয়োজন হয়, একজন স্টুডেন্ট বা একজন লোকের ভেতর সেই দক্ষতাটা থাকে না, ফলে সে সেই কাজ পায় না। ভারতে ইয়াং জেনারেশনের ভেতর অনেকটা অংশই এই ল্যাক অফ এসেনশিয়াল স্কিলের জন্য আনএমপ্লয়েড। আনএমপ্লয়মেন্টের আরো একটা কারণ হলো লস অফ স্মল স্কেল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, অর্থাৎ ছোটখাটো যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে যে সমস্ত প্রোডাকশন হয় সেই জায়গাতে প্রোডাকশন কস্ট অনেক বেশি হয়ে যায়। ছোটখাটো জায়গাতে কোনো জায়গায় হয়তো হাতে তাঁত বোনার কাজ হচ্ছে, ফলে ওই জায়গাতে জিনিসের প্রোডাকশনও কম হবে, আর সেই তুলনায় জিনিসপত্রের দামও বেশি হবে। কিন্তু ওই একই প্রোডাক্ট কোথাও হয়তো মেশিনে তৈরি হচ্ছে, তাহলে অনেক বেশি বেশি পরিমাণে তৈরি হবে আর প্রোডাকশন কস্টও কমে যাবে, ফলে ওই জিনিসের দামও কমে যাবে। একটা জিনিসের দাম বেশি, একটা জিনিসের দাম কম, মানুষজন ওই কম দামে জিনিসটাকে লুটে পুটে নেবে। অর্থাৎ মেশিনে জিনিসপত্র তৈরি হওয়া জিনিস তার ডিমান্ড বেড়ে গেল, মানুষ ওইগুলো বেশি কনজিউম করছে, হাতে বোনা জিনিস কনজিউম কম করলো, ফলে এই জিনিসের বিক্রি বাট্টা কমে গেল, তার ফলে এগুলোর প্রোডাকশনও আস্তে আস্তে কমে যাবে। এগুলোর প্রোডাকশন যখন কমে যাবে, এই সমস্ত জায়গায় যে সমস্ত কর্মচারীরা নিয়োগ রয়েছে তারা বেকার হয়ে পড়বে, ফলে তারা আনএমপ্লয়মেন্টের শিকার হয়ে যাবে।
তো ছোটখাটো স্কেলে যে সমস্ত প্রোডাকশন হয় সেখানে বেকার হয়ে যাচ্ছে এই কারণে। এবার এই কারণগুলো তো কোনো একজন ব্যক্তির দিক থেকে হলো, সরকারের দিক থেকেও বিভিন্ন গাফিলতি বিভিন্ন সময় থাকে। বিভিন্ন সময় বিভিন্ন খবর অনুযায়ী দেখা যায় যে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে প্রচুর ভ্যাকান্সি ফাঁকা রয়েছে, তার সত্ত্বেও গভর্নমেন্ট সেই সমস্ত ভ্যাকান্সি ফিল আপ করে না। ফলে ওই সমস্ত ভ্যাকান্ট জায়গায় যে সমস্ত ছেলে মেয়ে যেতে পারতো তারা বেকার বসে থাকে এবং তারা আনএমপ্লয়মেন্টের শিকার হয়ে যায়। আর এটাও ভারতের ক্ষেত্রে আনএমপ্লয়মেন্টের একটা বড় কারণ। তো আনএমপ্লয়মেন্ট নিয়ে ওভারঅল সমস্ত টাইপস আর ইনিশিয়াল কিছু বিষয় আশা করি বোঝা গেল। এরপর আনএমপ্লয়মেন্ট থেকে আরেকটা ছোট টপিক রয়েছে যে ভারতে কিভাবে এই আনএমপ্লয়মেন্টের ক্যালকুলেশন হয় আর রিয়েল ডেটা কি। সরকারের ডেটা অনুযায়ী ভারতে বেকারত্বর হার বা আনএমপ্লয়মেন্ট রেট হলো 3.2%, মানে 100 জনের ভেতর 3 জন বেকার রয়েছে। কিন্তু বাস্তবের ফিগারটা অন্যরকম দেখা যায়। এটা কেন? এই সমস্ত বিষয় নিয়ে আমরা এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব।